আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করে সেটা বলবেন না আপনি। আমরা তো কোনো বলিষ্ঠ আওয়াজ দেখছি না। আপনি যখন বিদেশে যাবেন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু তখন সেকেন্ড ম্যান হয়ে যায়। তা আজকে আমাদের সেকেন্ড ম্যানের অবস্থা দেখেন, তার কোনো আওয়াজ টাওয়াজ হুমকি শুনেছেন কত? ভারত আছে তো আমরা আছি নাকি? আবার বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক। আবার উনি তো আরেক ধাপ উপরে গিয়ে বলল আমরা সব কিছু দিয়েছি ভারতকে, বলেছে না? সব কিছু উনি নাকি দিয়েছে তো ঠিকই। যেই কারণে উনার পতনের পর ভারত এত গোসা হয়েছে আমাদের উপর, তাকে অফিসিয়ালি কোনো রাজনৈতিক আশ্রয় দেয় নাই, থাকার অনুমতি দিয়েছে। আর উনি ওখানে বসে কলকাঠি নাচছে, এবং শুধু দিল্লিতে বসে না, সারা পৃথিবী ব্যাপী তিনি ওখান থেকে বসে। আগে এটা বন্ধ করতে হবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কী করে সেটা বলবেন না আপনি। আপনি কোনো একটা ঘটনা ঘটলে প্রণয় ভার্মা মানে আমাদের ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে একটা কূটনৈতিক শিষ্টাচারের মাধ্যমে কিছু একটা করেন হয়তো, কিন্তু আমরা তো কোনো বলিষ্ঠ আওয়াজ দেখছি না। আমাদের দুর্ভাগ্য যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্বে নেয়, আপনি জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু প্রাইম মিনিস্টারের পরেই কিন্তু তার স্থান, হয়তো আসনে বসে একটু দূরে, হ্যাঁ, কিন্তু আপনি যখন বিদেশে যাবেন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু তখন সেকেন্ড ম্যান হয়ে যায়। তা আজকে আমাদের সেকেন্ড ম্যানের অবস্থা দেখেন, তার কোনো আওয়াজ টাওয়াজ হুমকি শুনেছেন কত? আর ভারতীয়দের আওয়াজ দেখেন, কথাবার্তা দেখেন, আর কতগুলো মিডিয়া কী করতেছে সেখানে মিলে। আর আমাদের মিডিয়া আরও বেশি সোচ্চার হওয়া উচিত। বাইরে এখন আর ভয়ের কারণ কি? একসময় খুব ভয় ছিল, প্রেস ক্লাবে আমরা আসতে পারি নাই। এখানে ফরিদা ইয়াসমিন একজন ছিলেন আমার কাগজি ভাইয়ের বন্ধু মানুষ, আরেকজন ছিল শ্যামল দত্ত। ওনারা কোথায় রে ভাই? হাসিনা পালাইছে বুঝছি, 350 এমপি পালিয়েছে, 70 জন মন্ত্রী উপদেষ্টা পাঠিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, কেউ নাই, জেলা পরিষদ সব পালিয়ে গেছে। তো আমার এখানে প্রেস ক্লাবের ওনারা কেন পালিয়ে গেলেন? তা এখন যদি বলেন যে শ্যামল পালিয়েছে হিন্দুর কারণে, এটা কি বলা ঠিক হবে? ওনাদের কর্মকাণ্ড জানেন কি? যদি কোনো অপোজিশনের কোনো মিটিং এখানে হতো, ওনারা তালিকা চাইতো যে আপনাদের মিটিংয়ে কারা কারা আসবে। ওই যে ক্যান্টনমেন্টে যাওয়ার সময় গেটে ধরে না, আপনি যদি নিমন্ত্রিত না হন তাহলে কেন আপনাকে কিন্তু ঢুকতে দেবে না। তা আমাদেরও হয়েছিল এখানে। এই যে বীর বিক্রম, জিজ্ঞেস করেন উনি কতবার এখানে অপদস্থ হয়েছে, পুলিশ কর্তৃক নিগৃহীত হয়েছে, এখানে মিটিং করে বেরোতে পারে নাই, ওনাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। প্রেস ক্লাবের সামনে মিটিংয়ে হয়ে বক্তৃতাও করতে পারে নাই, আধা অবস্থায় নিয়ে তুলে গেছে। অত্যাচার, নিপীড়ন, এরা কোথায় নিয়ে গেছিল আমাদেরকে? এরকম সব জায়গায় সমস্ত পেশাজীবী সংগঠনগুলো ধ্বংস করে দিয়েছে। বিএমএ বলেন, কি বলে আবার একটা কি বঙ্গবন্ধু চিকিৎসক পরিষদ বলেন, সুপ্রিম কোর্টে একটা আছে কি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নীল দল, কোথায় না তারা এই ধরনের কাজগুলো করেছে। আমাদের পুরো সমাজ ব্যবস্থাটাকে বিভাজিত করে ফেলেছে। আজকে আমাদের সামনে বড় সুযোগ আসছে, আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। আগে তো আমরা কথা বলে বাড়িতে যেতে পারলাম না, রাস্তায় তুলে নিয়ে যেত, বা বাসায় গিয়ে টকটক আওয়াজ হইতো। দেখেন নাই 71 সনে যা করতো, এই সরকারও সেই কাজগুলো করেছে। সুতরাং আজকে আপনাদেরকে সংগঠিত হওয়া খুবই প্রয়োজন। বিএনপিকে সংগঠিত করা এটা আমাদের নৈতিক দায়িত্ব, এবং সেই দায়িত্ব হিসাবে আপনারা শত শত হাজারে হাজারে লাখে লাখে জাতীয়তাবাদী প্ল্যাটফর্মে সংগঠিত করেন।